কেবল সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম, এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম। কত কি তুমি কত শাখা দিয়েছে জীবন দেয়নি গোমান, কত কি তুমি কত শাখা দিয়েছে জীবন দেয়নি গোমান। রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বল সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। শ্রাবণের মেঘ তুই জড় হলো আকাশে।
সবে খুলেছি, হিমেল হাওয়ায় মনে ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মনে ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জলকে, পথেকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জলকে, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছায়ে। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের হায়ে। আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে তোরা যারা যায় হারাতে। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোমারির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো বড় মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, উচ্চ পিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পড়া ও আধ্যাত্মিক জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস। তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানের শব্দটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে, তোতনাহীন, ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। অনুমান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি
তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকবো। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে। আমার প্রতীক্ষা তবু ফুরবে না। বিচি হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদীরা কোন দূষণ পাই ভালোবাসার দাম নদীরা মধু হই হই বিচি হাওয়াইলা মধু হই হই বিচি হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদীরা কোন দূষণ পাই ভালোবাসার দাম নদীরা আশায় আছি তোমারই লই বন্ধু মেকার সুখেরই ঘর আশায় আছি তোমারই লই বন্ধু মেকার সুখেরই ঘর সুখের বদল দুঃখ দিলাম সুখের বদল দুঃখ দিলাম কোন হারণে ভালোবাসার দাম নদিলাম কোন দূষণ পাই ভালোবাসার দাম নদিলাম মধু হই হই বিচি হাওয়াইলা মধু হই হই বিচি হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলা কোন দূষণ পাই ভালোবাসার দাম নদিলা প্রেম নদীতে ওইনার টানো আরে কেন ফেলাই দিলাম প্রেম নদীতে ওইনার টানো আরে কেন ফেলাই দিলাম এন করি কেন দুঃখ দিলাম এন করি কেন ভুল বুঝিলাম কোন হারণে ভালোবাসার দাম নদিলাম কোন দূষণ পাই ভালোবাসার দাম নদিলাম মধু হই হই বিচি হাওয়াইলা মধু হই হই বিচি হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলাম কোন দূষণ পাই ভালোবাসার দাম নদিলাম কোন হারণে ভালোবাসার দাম নদিলাম মোটামুটি মানের ধান্দাবাজ লোক আর কি। তো বেশ কিছুদিন বেশভাবে ধান্দা করে খাচ্ছিল। তো শেষে যখন সব ধান্দা পুড়িয়ে গেল তখন সে চিন্তা করলো যে বাবার সব সম্পত্তি খেয়েছি, সব কিছু বিক্রি করে খেয়েছি, এবার বাবাকে বিক্রি করবো। বাবাকে বিক্রি করবে কিভাবে? তার বাবার বয়স যথেষ্ট বেশি, মোটামুটি পর্যায়ে প্রায় 100। তো চিন্তা করলো যদি বাবাকে প্রমাণ করতে পারি যে আমার বাবা বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক, তাহলে হয়তো সরকারের কাছ থেকে বাবার নামে কোনো সহযোগিতা পাওয়া যেতে পারে। তো এই জন্যে সে মোটামুটি মানে রাস্তায় বের হয়ে গেল এবং সেক্ষেত্রে সে চিন্তা করলো যেহেতু খোঁজাখুঁজি করতে হবে বয়োজ্যেষ্ঠ লোক, এর মধ্যে মাঝখান দিয়ে আরেকটা ধান্দা করে বলবো, সেটা হলে একটু হুজুর সেজে যাবো, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বা কোনো জায়গায় যদি দাওয়াত টাওয়াত খেয়ে খেয়ে বেড়ানো যায় তাহলে পকেটের পয়সাটাও বাঁচবে, আবার এদিক থেকে সার্ভেটাও হয়ে যাবে। তো প্রথমে সে গেল, গিয়ে দেখলো প্রচন্ড গরম, এত গরমের মধ্যে সে যেতে পারছে না। তো রাস্তার ধারেই হাত পাখা বিক্রি করতেছিল। হাত পাখা বিক্রি করার সময় সে সেখান থেকে পাখা কিনতে গেল, পাখার দাম চাইল 5 টাকা। তো সে খুব কৃপণ পর্যায়ের লোক, তাকে খুব ইনিয়ে বিনিয়ে বললো যে 1 টাকায় পাখাটা দিলে আমি বুঝুর মানুষ, তোমাকে দিলে ব্যাপক সোয়াব। তো পাখাটা নিয়ে একটু যাওয়ার পর বাতাস দাঁড়িয়ে দিয়ে পাখাটা ভেঙে গেল।
তো তখন সে এসে কমপ্লিট কি পাখা দিয়েছো মিয়া, একটুতেই ভেঙে গেল। তখন সে বললো 1 টাকার পাখা দিয়ে কি বাতাস করা যায়, পাখাটা ধরে মাথাটা নাড়াতে হয়। তারপর আরো একটু যখন এগিয়ে গেল, যাওয়ার পর তো সে দেখলো যে বোরকা পরা মহিলা যাচ্ছে। বোরকা পরা মহিলা যাওয়ার পর সে চিন্তা করলো এবার তো হুজুরকে দেখাইতে হয়, কারণ সাধারণত গ্রামের মানুষ এমনিতেই হুজুরকে তারা খুব পছন্দ করে। তো সে বলছে মহিলা মনে করলো আমাকে দেখে এরকম ছেঁচে করার কারণ কি। তখন সে গিয়ে জিজ্ঞেস করলো হুজুর আপনি এরকম করতেছেন কেন? কয় ও এটা বুঝতে পারেন নাই, আমার এলাকার মসজিদে কুকুর গেছিল, একটু তাড়ায় দিলাম। মহিলা মনে করলো যে এলাকা কুকুর গেছিল, এখান থেকে না জানি কি বুঝো করলো যে এখান থেকে কুকুর গেছে, সেটা বুঝতে পারছে, কি আধ্যাত্মিক মানুষ, ওনাকে নিয়ে বাসায় একটু দাওয়াত খাওয়াতে পারলে তো খুব ভালো হয়। তো বাসায় নিয়ে গেছে, বাসায় যায় দাওয়াত খাবে। দাওয়াত খাওয়ার সময় মহিলা কি করেছে, যেহেতু বুজুর্গ মানুষ অনেক দূরের খবর জানে, তো ভাতের উপর তরকারি না দিয়ে ভাতের ভিতরে ডিম দিয়ে দিছে। তো হুজুর তো তরকারির জন্য অপেক্ষা করতেছে। তো যখন তারা দেরি করতে, হুজুর খাওয়া শুরু করতে দেরি করছে, তো তখন তো মহিলারা বুঝতে পারছে যে উনি আসলে ওরকম বুজুর্গ হুজুর না। তো তখন তারা চিন্তা করলো যে হুজুর আসলে হুজুর কিনা, বুজুর্গ না হোক হুজুর কিনা সেটা একটু পরীক্ষা করে দেখি। তো তখন তারা বললো যে হুজুর আমাদের একটু সূরা কেরাত পড়ে শোনান, আমরা সাধারণত আমাদের এখানে ব্যাপক মশা তাড়াইতে পারতেছি না। তো তখন হুজুর বললো মশা তাড়াইতে পারতেছে না, এটা কোনো সমস্যা না, মশা তাড়ানো তো 1 মিনিটের ব্যাপার, একটা সূরা পড়বো তাতেই মশা চলে যাবে। তো হুজুর বলে, তো তখন বলতেছে ইয়া আইয়ুহাল মাশা লা তাবান্নান আনা মুশারিতুন লাইতুন গুনগুনাতুন ফিরতু গুনগুনাতুন থাবরাতুন দাত ফালাতু। তারপর এইখান থেকেও তাকে মোটামুটি পড়তে ভালোভাবে প্রহার করে তাড়ায় দিল। তাড়ায় দেওয়ার পর সে তো খেতেই পেল না, প্রচন্ড ক্ষুধা। তো সে অন্য এক জায়গায় গেল, গিয়ে দেখে সেখানে মোটামুটি পর্যায়ে একটা দাওয়াত চলতেছে, চলমান দাওয়াত। তো সেইখানে সে ঢুকে পড়লো, ঢুকে পড়ে দেখে যে ভিতরে মানুষ খাচ্ছে। তো ভিতরে জায়গা না হওয়ার জন্য তাকে বাইরে খেতে দেওয়া আছে। বাইরে খেতে দেওয়া হয়েছে, যখনই মানুষ যায় তো বাইরে যেহেতু খেতে দেওয়া হয়েছে, যাওয়ার সময় 1 চামচ দেওয়া যায়, আসার সময় আবার যতটুকু থাকে ততটুকু তাকে দেওয়া হয়। তার মানে সে আলটিমেটলি অনেক বেশি পাচ্ছে। তো সে চিন্তা করতেছে যে বাইরে বসেই যখন এত পাচ্ছি, আল্লাহ জানে ভিতরে কত জানি দিচ্ছে, তারা তো ভিআইপি গেছে, তাদেরকে মনে হয় অনেক বেশি দিচ্ছে, আমি তো খেতেই পাচ্ছি না। তো খাইতে খাইতে তার এমন অবস্থা হয়ে গেছে যে তার গলা পর্যন্ত আটকে গেছে, সে আর নিচের দিকে তাকাইতে পারে না, শরীরে জ্বালা ধরে গেছে। তো সে গিয়া পাশেই খাল ছিল, খালের মধ্যে নিজের গলা পর্যন্ত ডুবে নিজে ঠান্ডা হওয়ার চেষ্টা করতেছে এবং দেখতেছে যে ইতিমধ্যে নিচে কিছু ভাসে আসছে। তো সে হাতড়াইতেছে, এইভাবে হাতড়াইতে বলতেছে এই লোকের পেট তো বিরাট বড় দেখা যাচ্ছে, ভাই আপনি কি আসলে ঘরের ভিতরে বসছিলেন নাকি? হ্যাঁ, আপনি ঘরের ভিতরে বসছিলেন মনে হয়। তো খুব কষ্ট নিচের দিকে তাকায় দেখে এটা আসলে মরা গরুর বুড়ি। তো মনের দুঃখে বাড়ির দিকে ফিরে চলে যাবে। এমনিতে বৃদ্ধ লোক খোঁজা হলো না, তারপর আবার খাওয়া দাওয়া পেল না। তো মনের দিকে যখন বাড়ির দিকে ফিরে যাবে, ফিরে যাওয়ার সময় তার বাড়ির খুব কাছাকাছি গিয়ে দেখে এক বৃদ্ধ লোক পেয়ারা গাছের উপরে উঠে কান্নাকাটি করতেছে। তো সে চিন্তা করলো সারা দুনিয়া খুঁজে পেলাম না কোনো বৃদ্ধ, বাড়ির কাছে এসে দেখি আমার বাবার সাথে বেশি বয়সী লাগে, তো পেয়ারা গাছে উঠে আবার কান্নাকাটি করতেছে, তো দেখি একটু কি হয়। তো কান্নাকাটি যখন করতেছে তখন তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে কি বুড়ো মশাই আপনার বয়স কত? তখন বললাম আমার বয়স 105। তো তখন চিন্তা করলো 105 এটা গ্রহণযোগ্য, অসুবিধা নাই, দান্দাবাজি করে আটকাই দেবো, বলবো যে আমার বাবাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তখন বললো কান্নাকাটি করে কেন? পরে বললো আব্বা মারছে। তখন তো বিষয়টা আরো খারাপ হয়ে গেল, 105 তার বয়স, আব্বা আবার মারছে, তার বয়স জানি কত। তখন বলে আব্বা মারছে কারণ কি? করে দাদার লোকে বেয়াদবি করছে না।
শত জনে আস্তরানি বলে সাধু শত জনে উদাসী বানাইলো মোরে না দেখিলে পরাণ করে জ্বালা দিয়ে গেলা মরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে। আর বলো না, পুরো দেশটা একেবারে সন্ত্রাসী ছেড়ে যাচ্ছে, শুধু সন্ত্রাসী আর সন্ত্রাসী। কবে যে এই সন্ত্রাসীদের কাছ থেকে আমরা মুক্তি পাবো তখনই আমি তাড়াতাড়ি আসতে পারবো। ওই সন্ত্রাসের দেখছিস কি? এই তুমি এখানে কেন? তোর জন্যে, শুধু তোর জন্যে। আমার ভাইরা ভাই, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, সব কি হচ্ছে সুন্দর। তোর জীবন খারাপ লাগে। এই, তুমি আইনের বিরুদ্ধে যাচ্ছ কেন? আইন কাকে বলে তোমাকে দেখাবো, তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেবো। সব বানাবো কেটেছি। সাগর, 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 তুই তুই এই অন্যায় প্রতিশোধ দিবি বাবা। তুই তুই আমার হত্যার প্রতিশোধ দিবি, তোর মাকে হত্যার প্রতিশোধ দিবি তুই। সাগর, বাবা তোমার এই শয়তানদের আমি হত্যা করবোই বাবা। তোমার এই রক্তের প্রতিশোধ আমি নেবই। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাবো। সাগর, কে সাগর? তুই আমার মেয়ের পেছনে ঘুরঘুর করছিস কেন? তুই জানিস আমি কে? এই এলাকার চৌধুরী আমি। কত বড় সাহস তুই আমার মেয়ের দিকে নজর দিস? চৌধুরী সাহেব আমি এই কথা বলুন, আপনার মেয়ে আমাকে ভালোবাসে। সাগরের দিকে নদী যেমন ছুটে যায় তেমনি আপনার মেয়েও আমার দিকে ছুটে আসবে। শোন রাস্তার ছেলে, তোমার কি এতিমের পোলা, এর পরে যদি তুই কখন আমার মেয়ের দিকে নজর দিয়েছিস তোর এই চোখ আমি তুলে নেব। চৌধুরী সাহেব আপনার সম্মানার্থে চলে যাচ্ছি, কিন্তু বলে রাখি পারলে নিজের মেয়েকে সামলান। নদী, নদী, ওই নদী, কি হয়েছে বাবা? তার আগে বল ওই রাস্তার ছেলে সাগরের সাথে তো কিসের সম্পর্ক? সাগরকে আমি ভালোবাসি বাবা, সাগরকে ছাড়া আমি বাঁচবো না বাবা। কি বললি? বলে কি আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি?
সেই ছোট্টটি থেকে কত আদর্শ হাত দিয়ে তোকে বড় করে তুলেছি সেই রাস্তার সাথে প্রেম করার জন্য। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। এই অন্ধকার প্রকোষ্ঠেই তোর স্থান। যা, ভেতরে যা। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। আগুনে মন পুড়ে আলম থাকে। বন্ধু দিব্যা। হ্যাঁ বন্ধু। বন্ধু, বিপদে পড়েছি বন্ধু। বলো। আজ আমার মান সম্মান সবকিছু ভুলুণ্ঠিত হওয়ার উপক্রম। সেই রাস্তার ছেলে সাগরের সাথে চৌধুরীর মেয়ে প্রেমে জড়িয়ে পড়েছে বন্ধু। আমি বড় মুষড়ে পড়ছি বন্ধু। তোমার মেয়ে আমার মেয়ে, তুমি কোনো চিন্তা করো না বন্ধু। এই ডিব্বা থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমার সব সমস্যার সমাধান হয়েছে। আমার ছেলে টাইগার আছে, কিছুদিন আগে সে ইংল্যান্ড থেকে এসেছে। হিরের টুকরো ছেলে, একদম হিরের টুকরো ছেলে বন্ধু। তার সাথে আমি তোমার মেয়ে পেয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না বন্ধু। সবকিছু জেনেও তুমি আমার মেয়েকে গ্রহণ করবে বন্ধু? সবকিছু জেনে কি, আমি তো নদীকে চিনি, সে তো অনেক ভালো একটি মেয়ে। আর তুমি তো এই সমাজের সমাজপতি, চৌধুরীর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে পারলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করবো। আমি এখনই আমার ছেলেকে ডাকছি, তুমি দেখো তাকে তোমার ভালো লাগে। টাইগার, টাইগার, আমার টাইগার। ড্যাডি, আই এম হিয়ার ড্যাডি। This is my son. Do you like him? হাই আঙ্কেল, হাই। তোমার আঙ্কেল নদীর সাথে তোমার বিয়ের কথা চিন্তা করছি। ড্যাডি আঙ্কেল, আই এম ভেরি হাই। টাইগার তোমার সব সমস্যার সমাধান করতে দেবে, ও খুব ভালো ছেলে। তুমিও বাঁচাবে। তুমি টেনশন করো না বন্ধু, তুমি চলে যাও, আমরা বাপ ছেলে মিলে তোমার সমস্যার সমাধান করে দেবো। তুমি এখন যেতে পারো বন্ধু, তুমি যাও নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমাও বন্ধু, যাও। ড্যাডি, বলো। I like নদী। I want to get married, Daddy. ও, তোমাকে ইংল্যান্ড পাঠালাম এত টাকা খরচ করে, তোমার মতো এরকম গাধা নদীকে আমি তোমাকে ভালোবেসতে বলেছি? নদীর বাবার প্রচুর সম্পত্তি, তুমি নদীকে বিয়ে করবে, আমরা তুমি বাবুতে মিলে নদীর বাবার সম্পত্তি উপভোগ করবো। বাবা, সম্পত্তি তোমার, নদী আমার। I like her, Daddy. Oh, good boy. That's my tiger. শয়তান, আমি আড়ালে থেকে সব কথা তোদের শুনে নিয়েছি। ওরে বেঈমান, তোর যে অর্থের দরকার হতো তুই আমার কাছে চাইতিস, কিন্তু আমার কলিজার টুকরা আদরের ধন তাতে নিয়ে তোরা ষড়যন্ত্র করছিস। তোরা কেউ আমার হাত থেকে রক্ষা পাবি না। আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। চৌধুরী সাহেব, তুমি কুকু দেখেছো, কুকুর ভাত দেখোনি। এই ওকে ধর। এই জিব্বা, চৌধুরীকে ধর বলছি। এই জিব্বা, বাইরে বেরো এখানে। ভালো হবে না বলছি, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে বলছি। আওয়াজ করবে না চৌধুরী। ভালো হবে না জিব্বা, বলে দিলাম। টাইগার, তুই যা নদীকে ধরে নিয়ে আয়। এখনই আমি তোর সাথে নদীকে বিয়ে দেবো। ছেড়ে দে। এই নদী, তুই আমার। চল, চল, দেখেছিস আমার বাবাকে বল। চল, গেলেই দেখতে পারবি। চল, 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 চল। শয়তান, আমার সাগর তোকে দেখে নিবে। সাগর, তোকে দেখে নিবে। Oh, that's my boy. নদীকে নিয়ে এসেছো? বল তোমার মনে বিয়ে ব্যবস্থা করছি। কাজী সাহেবকে ডাক দাও। আমি এত দেরি করতে পছন্দ করি না। কাজী সাহেব কোথায়? আমার মেয়ে যদি কিছু হয় আমি তোকে ছেড়ে কথা বলবো না। ছেড়ে দে আমাকে। চুপ কর, তোর মুখে কিন্তু ট্যাগ লাগে। সাগর, আমি ডিব্বা। বাঁচাও সাগর। কাজী সাহেব, কোথায় কাজী সাহেব? জি হুজুর। আপনারা এত দেরি কেন? তাড়াতাড়ি আসুন। জি হুজুর, এই চৌধুরী মেয়ের সঙ্গে আমার ছেলে টাইগারের বিয়ে করানোর ব্যবস্থা করুন। জি হুজুর, হুকুম পালন করুন। এই কাজী, তোকে অনেক খাইয়েছি পড়িয়েছি, তুই বেঈমানি করিস না। চৌধুরী, এই জগতের কেউ তোর কথা শুনবে না। যেখানে ডিব্বার রাজত্ব চলে সেখানে চৌধুরী কথা বলে না। বাঁচাও সাগর। এই বোকামে এখনো সাগর সাগর করে। টাইগার, ডিব্বার একমাত্র টাইগারের
আপনার শাড়ি দিয়েছে, আপনি কবুল বলুন। না মা, কবুল করবে না। কবুল বলবে, তাড়াতাড়ি কবুল বল। নইলে কিন্তু গুলি করে দেবো, বাপকে গুলি করে দেবো এখনই। জামাই দিদা, জামাই দিদা, জামাই দিদা। ওরে অন্য জামাটা বন্ধ কর। সিনেমা দেখি অন্যদিকে মন নিছে। হ্যাঁ? 17 বছর আগে তোর বাপরে অনেক তোর মায়ের গুলি করে নদীতে বসায় দিয়েছিলাম। তখন বুঝতে পারি নাই তুই তো ঝামেলা করবি, তুই তোরেও বসায় দিতাম। তুই করতে গাইলি যা করছিস তোর দিচ্ছে। আজকের দিনটা আমার, আজকের দিনটা শুধুই আমার। আমার নদীর যদি কিছু হয় তাহলে তোদের দুজনকে শেষ করে দেবো। ডিব্বার লগে পাঙ্গা দাও। ওই আরে মার শুধুই আমার। বাবা, আমার কষ্ট কথা ভেবো না, আমি না বুঝে তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, আপনি কোনো ভুল করেননি। যাই হোক বাবা, আজকে তোমার হাতে যে অনেক বড় দায়িত্ব সঁপে দেব। আমার নদী আজ সাগরের সাথে মিলে যাবে। আমি নদীকে তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি কি দেখো বাবা। এতদিন দুটি নদী বইছিল দুটি পথে মিলন আশায়, সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনায়। ও এতদিন দুটি নদী বইছিল দুটি পথে মিলন আশায়, সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনা। Thank you.